অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, প্রস্তুতি নিতে ৩ বাহিনী প্রধানকে নির্দেশনা প্রধান উপদেষ্টার। গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ, ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। রাজধানীর মোহাম্মদপুরের রাসেল নামে এক তরুণ খুন, হত্যার মূল হোতা পেপার বাবু ও তার সহযোগী মোবারক গ্রেপ্তার। সরবরাহ বাড়ায় খুলনার সবজির বাজারে, ক্রেতার স্বস্তি, সপ্তাহ ব্যবধানে নওগাঁয় কমল সব ধরনের মুরগির দাম। কয়েকদিনের অতিবৃষ্টির পর কেনিয়ায় ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণহানি, এখনো খোঁজ মেলেনি আরও ৩০ জনের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা থাকে এবং শান্তিপূর্ণ হয়, সেজন্য প্রস্তুতি নিতে ৩ বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ৩ বাহিনী প্রধান। এ সময় জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান ৩ বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনী সদস্য এবং ১৫০০ বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় মোতায়েন থাকবে ১ কোম্পানি সেনা। নির্বাচন না পেছানোর স্বার্থে বিএনপি আরও ছাড় দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোট আগে না নির্বাচনের দিন, এই দুই পক্ষে অকাট্য যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হ্যাঁ না মতামতের জটিল বিষয় বুঝতে জনগণকে সময় দেওয়া প্রয়োজন হলেও নির্বাচনের দিন গণভোট সরকারকে সাংবিধানিক সংকটে ফেলবে বলে মনে করছেন কেউ কেউ। তবে সবকিছু ছাপিয়ে রাজনৈতিক দলগুলোকে ইগো থেকে বেরিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো ২ পয়সার মূল্য নাই। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে ২ মেরুতে বিএনপি ও জামায়াত ইসলামী, এমনকি জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনেও যেতে চায় না জামায়াত ও এনসিপি। এমন বাস্তবতায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে, আর মাসের পর মাস রাজনৈতিক দলের বৈঠকগুলো বাজে খরচ হবে। তবে পরিস্থিতি যাই হোক, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের স্বার্থে সাংবিধানিক আদেশ, নোট অব ডিসেন্ট সহ অনেক কিছুতেই বিএনপি ছাড় দেবে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইনগত আদেশ যেটা, এই আদেশ দেওয়ার এখতিয়ার চিফ অ্যাডভাইজারের নাই, এটা প্রেসিডেন্ট দিতে পারে। উপদেষ্টা পরিষদ বিষয়টা চূড়ান্ত করার পরে এটা প্রেসিডেন্টের মাধ্যমে আসলেও আমি কোনো সমস্যা দেখি না এটা। সুতরাং আমার মনে হচ্ছে যে বিএনপি এই আইনগত আদেশের বিরোধিতা করবে না, যদি এখনও করতেছে। কারণ মানে তাদের যেটা বড় এপ্রিহেনশন বলে আমার মনে হয়, যেটা বড় আতঙ্ক, যে নির্বাচনটা না পিছায়া যায়, সেইটাকে ঠেকানোর জন্য তারা হয়তো শেষ পর্যন্ত এটা মেনে নেবে। এদিকে গণভোট কোনোভাবেই নভেম্বরের মধ্যে হওয়া উচিত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ সাহান। সাংবিধানিক ৪৮টি বিষয় গণভোটে যাবার আগে তা নিয়ে সুস্পষ্ট ধারণার জন্য নির্বাচনের দিনে গণভোট হওয়া অধিক যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি। আপনি ৪৮টা প্রস্তাবের একটা প্যাকেজ জনগণের কাছে দিচ্ছেন। এখন জনগণকে তো বুঝতে হবে আমি কিসের উপরে ভোট দিচ্ছি।
আমি হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা যদি আমি না বুঝি তাহলে তো ভোট দেওয়ার কোনো অর্থ হয় না। এটা তো সিম্পল একটা এক্সারসাইজ হচ্ছে সেইটা। তাহলে আপনাকে এই কমপ্লিকেটেড জিনিস বোঝার জন্য তো জনগণকে সময় দিতে হবে, রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে যেতে হবে, বলতে হবে, এইটা হচ্ছে ঘটনা। এবং এর মাঝখানে আবার হচ্ছে সরকারের প্রস্তুতিও নিতে হবে। এই জিনিসটা কি 1 মাসের মধ্যে সম্ভব? তো আপনি যদি নভেম্বরের মধ্যে এটা করেন তাহলে এইটার কোনো যেটা হবে সেটা একটা পারফেক্টলি এটা কোনো রেজাল্ট হবে না, বরং এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের অস্তিত্ব সংবিধানে না থাকায় নির্বাচনের আগেই গণভোট অবশ্যই প্রয়োজন বলে মনে করেন আইনজীবী আবু হেনা রাজ্জাকি। গণভোটে যখন পাঠানো তখন নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানো যায় না, কারণ নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের, আর গণভোট যখন দিবেন তখন সব জনগণের প্রতিনিধি তো এখানে ছিল না। যখন জুলাই সনদ স্বাক্ষর হয়, কোন জনগণ? দলবিহীন জনগণের প্রতিনিধি ছিল। সবাই যখন দাবি করেন জুলাই আন্দোলনের দাবিদার, সেই জুলাই সনদের আইনি ভিত্তি হইতে দেরি হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকার কি আমার সংবিধানে আছে? তো যেই সংবিধানে এই সরকারের কথা বলা নাই, সে ওই সংবিধান চালাবে কেমনে? গণভোটটা আগে হইলে তাতে যে আইনি ভিত্তিটা পাবে তার আলোকে নির্বাচন হবে। আর যদি এখন একই দিনে করেন, আপনি নির্বাচন কোন আইনে করবেন ক্লিয়ার করেন। তবে গণভোট অনুষ্ঠানের বিষয়ে যেহেতু সবাই একমত, রাজনৈতিক দলগুলোর একে অপরের ইগো সহসায় কেটে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের। করে এক জায়গায় পৌঁছতে পারবো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। শনিবার রাত 9:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় হত্যার ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোড এলাকায় রাসেল ও বিপ্লবের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করলে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের মূল হোতা পেপার বাবুর নামে এর আগেও হত্যাসহ বিভিন্ন মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। এই মুরগির দোকান করা নিয়ে আপনার এখানে পেপার বাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে, তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন ভুইয়া মুনামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাংবাদিক মুস্তফা খন্দকার সহ দেশব্যাপী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 10টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মশাল মিছিল বের করে টিএসসিতে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ব্যক্তিদের শাস্তির দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন শিক্ষক মোনামি। এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় শাহবাগ থানা ও এনটিভি ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর সাথে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ এবং বগুড়া বিমানবন্দর চালুর কথা থাকলেও বাস্তবায়নে নেই অগ্রগতি। যাতায়াত এবং পণ্য পরিবহন সহজ করতে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়ন চান উত্তরের মানুষ। বগুড়া নগরীর নানা সমস্যা, সংকট এবং সম্ভাবনা নিয়ে মাজদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে বিবেচনায় নিয়ে 2018 সালে একনেক সভায় পাশ হয় এ প্রকল্প। ভারত সরকারের অর্থায়নে এটি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অর্থায়ন না করায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। সম্প্রতি সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই রেলপথ বাস্তবায়নের উদ্যোগ নেয়। ইতিমধ্যে 960 একর জমি অধিগ্রহণ চলছে। এ রেল লাইন নির্মাণ হলে উত্তর জনপথের সাথে ঢাকার দূরত্ব কমবে 112 কিলোমিটার, ভ্রমণের সময় কমবে 3 থেকে 4 ঘন্টা।
পিছিয়ে পড়া এই বগুড়ার মানুষকে সামনে এগিয়ে নিতে হলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। রেলের পরিবহন খরচ যেহেতু কম, সেহেতু আমি মনে করি যে ওই অঞ্চলের মানুষ ঢাকা কেন্দ্রিক যারা থাকেন তাদের পণ্য সহজলভ্য হবে। যখন এই ট্রেন ব্যবস্থাটা হবে তখন আপনার হাইওয়েতে অনেক যানজট কমে যাবে, অনেক ট্রাকের সংখ্যা কমে যাবে। কারণ ট্রাকের যে মালামাল যেহেতু এখন যেটা সময় লাগতো আপনার 5-7 ঘন্টা, তাতে রিস্ক ছিল কাঁচামালের, সেটা আমাদের ট্রেনের 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই ট্রেনগুলো বগুড়া হইতে সান্তাহার, নাটোর, আজিমনগর, ঈশ্বরদী, বড়াল ব্রিজ দিয়ে ঘুরতে প্রায় 3 ঘন্টা 10 মিনিট অতিরিক্ত সময় লাগে। সেখানে যদি আমরা সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়ায় একটা রেল লাইন স্থাপন হয় তাহলে সেখানে সময় আমাদের 3.5 ঘন্টা সময় একটু কম লাগবে। 2000 সালে বগুড়া সদর উপজেলার বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে এরুলিয়া এলাকায় স্থাপন করা হয় বগুড়া বিমানবন্দর। এরপর প্রায় 2 যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকার এই বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিলেও তা থেমে আছে। যোগাযোগের স্বার্থে জরুরি প্রয়োজনে এই এয়ারপোর্ট চালুর পরামর্শ সুধী সমাজের। বিভিন্ন জাপানিজ, চাইনিজ পর্যটকরা যারা প্রাচীন নিদর্শনগুলো দেখতে চায়, যেমন মস্তানগড়, বেহুলারকের বাসরগড়, তারা বাস নিয়ে আসে, কিন্তু বিমান যোগাযোগটা খুব সহজ হলে বা চালু হলে তাদের সময়টা বাঁচত এবং বগুড়ার জন্য সার্বিকভাবে উন্নয়ন হতো। বরাদ্দ আমরা পাবো কিনা জানি না, তবে আমাদের ইনশাল্লাহ আপনারা যদি আমাদের তারেক রহমান সাহেবের সবসময় নজর রয়েছে যে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা বিমানের হোক, এটা আমাদের প্রত্যাশা সবসময় থাকে। বগুড়া সিরাজগঞ্জ রেল রুটের অগ্রগতি দৃশ্যমান থাকলেও বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের পর আভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য বর্ধিত রানওয়ের ভূমি অধিগ্রহণ কিংবা অর্থ বরাদ্দ কিছুই হয়নি বলে জানান জেলা প্রশাসক। বগুড়া বিমানবন্দরটি হচ্ছে 3টি ফেজে এটা বাস্তবায়ন করার কথা ছিল, তো তার মধ্যে ফেজ 1 অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। বগুড়ার জনসাধারণের জন্য হচ্ছে আনন্দের খবর বয়ে নিয়ে আসবে যখন ফেজ 2 বাস্তবায়ন হবে। ফেজ 2 মানে আপনার রানওয়ের সম্প্রসারণ। এটা 4500 ফিট রানওয়ে আছে, এখানে যদি 6000 ফিট এটা দীর্ঘ করা যায় তাহলে এখানে কমার্শিয়াল ফ্লাইট ওঠানামা করতে পারবে। শস্য ভাণ্ডার খ্যাত উত্তর অঞ্চল যোগাযোগ ব্যবস্থায় সবসময় অনুন্নত। পণ্য পরিবহন থেকে আরম্ভ করে যাতায়াত ব্যবস্থায় প্রত্যেকটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতায় পড়তে হয় এই অঞ্চলের মানুষের। তাই নতুন রেলপথ এবং বিমানবন্দর স্থাপনের মধ্যে এর সমাধান খুঁজছে এই এলাকার মানুষ। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা দেশের অন্যতম ডেইরি প্রতিষ্ঠান মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, মিল্ক ভিটা তাদের কাছ থেকে দুধ 48 থেকে 51 টাকায় কিনে নেয়। এই দামে দুধ বিক্রি করে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়তে হয়। তাই দুধ সরবরাহ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, প্রতি লিটার দুধ কত দামে বিক্রি করলে লোকসান কাটাতে পারবে খামারিরা, এবং মিল্ক ভিটা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি যেটি বলছিলেন যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা। এই এলাকাটিতেই কিন্তু মূলত যে গবাদি পশুর খামারগুলো এখানে রয়েছে, এবং প্রতিদিন এই শাহজাদপুর থেকে প্রায় 5 লাখ লিটার দুধ কিন্তু উৎপন্ন হয়, যে দুধগুলো আসলে মিল্কভিটা সহ দেশের অন্যান্য যেগুলো দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান রয়েছে, যেমন প্রাণ, আরং সহ অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু এই দুধগুলো সরবরাহ হয়ে থাকে। এর মধ্যে প্রায় 2 লাখ লিটার দুধ কিন্তু মিল্কভিটায় সরবরাহ করতো এখানকার যারা সমবায় সমিতির সদস্যরা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই শাহজাদপুরে প্রায় 5 শতাধিক সমবায় সমিতি রয়েছে, এবং 5 শতাধিক সমবায় সমিতির প্রায় 25,000 সদস্য কিন্তু প্রতিদিন মিল্কভিটায় দুধ সরবরাহ করে থাকে। কিন্তু তারা আসলে যেটি বলছেন যে দুধের যে ন্যায্য দাম সেটা কিন্তু তারা পাচ্ছেন না। আপনি যেটি বলছিলেন যে 48 টাকা থেকে 51 টাকা পর্যন্ত তাদেরকে দুধের দাম দেওয়া হয় মিল্কভিটা থেকে। এতে করে আসলে খাদ্যের যে ঊর্ধ্বগতি, সেই কারণে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত লোকসান গুনতে হয়। তারা যেটি আসলে বলছেন যে গত মে মাসে মিল্কভিটা
5 টাকা করে দুধের দাম আরও কমিয়ে দিয়েছে। 56 টাকা পর্যন্ত কিন্তু দুধের দাম প্রতি লিটার ছিল। তারা যেটি বলছেন যে মিলভিটা কর্তৃপক্ষ আসলে লোকসানের অজুহাতেই এই দুধের দামটি কমিয়ে দিয়েছে। একে তো এমনিতেই লোকসান, তার মধ্যে আরও দুধের দাম কমে আসায় আরও লোকসানে পড়তে হচ্ছে। যে কারণে আসলে আজ থেকে এই সমবায় সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা দুধের ন্যায্য দাম নিশ্চিতকরণের লক্ষ্যেই কিন্তু তারা এই আজকে দুধ সরবরাহ বন্ধ রেখেছেন। পাশাপাশি আরও তারা 6টি দাবি দেওয়া নিয়েই কিন্তু তারা আজকে এই দুধ দেওয়া বন্ধ রেখেছেন। এর মধ্যে মিলভিটায় সমবায় বান্ধব একটি কমিটি গঠন এবং যারা এখন কর্মকর্তারা যারা রয়েছেন অসাধু কর্মকর্তা তাদের অপসারণ সহ 6টি দাবি কিন্তু তারা সামনে নিয়ে এসেছেন এবং তারা যেটি বলছেন যে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই দুধ দেওয়া বন্ধ রাখবেন। আমি খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে দুধগুলো উৎপাদন হচ্ছে সেই দুধগুলো তারা ঘোষের মাধ্যমে বিভিন্ন ছোট যেগুলো কোম্পানি রয়েছে সেগুলোতে তারা সরবরাহ করছে খানিক লোকসান তারা কাটানোর জন্য। তবে তারা যেটি বলছেন যে দুধের ন্যায্য দাম নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। তো জ্যোতিকা, সিরাজগঞ্জের এই রেশমবাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। সরবরাহ ভালো থাকায় খুলনায় কমেছে সবজির দাম, বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু নতুন সবজি। এদিকে সরবরাহ বাড়ায় নওগাঁর বাজারে কমেছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। এই বিষয়ে আরও জানাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আছেন রামিম চৌধুরী এবং নওগাঁর পৌর মুরগির বাজারে আছেন আব্বাস আলী। প্রথমে চলে যাচ্ছি খুলনায়। রামিম, সরবরাহ বাড়ার তুলনায় বাজারে সবজির দাম ঠিক কতটা কমলো, এই নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে খুলনায় কিন্তু সবজির যে সরবরাহ সেটি বাজারে কিছুটা বেড়েছে। আজকে কিন্তু বাজারে বেশ খানিকটা সবজির সরবরাহ বেড়েছে। তার কারণ হচ্ছে যে গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে সবজি ক্ষেতগুলো ভিজে গেছে এবং অনেক জায়গায় পানি জমে গেছে, যার ফলে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু বাজারে বেড়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার। এই বাজার থেকেই কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এবং উপজেলাতে সবজি সরবরাহ করা হয়। এখানে কিন্তু খুলনার বিভিন্ন এলাকা যেমন ডুমুরিয়া, বটিয়াঘাটা সহ বিভিন্ন জায়গা থেকে সবজি ক্ষেত থেকে এখানে সবজি আসে সরাসরি। সেসব জায়গা থেকে কিন্তু সবজি আসে এখানে এবং এখান থেকে কিন্তু খুচরা যারা বিক্রেতারা রয়েছেন তারা এখান থেকে সবজি নিয়ে যান। এখানকার ব্যবসায়ীরা আজকে যেটি বলছেন যে মূলত সবজির যে সরবরাহ সেটি কিন্তু আজকে অনেকটাই বেড়েছে। এখানে আজকে আপনি যে লাউ দেখছেন, লাউ কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 8 থেকে 10 টাকা। সব থেকে ভালো যেটা সেটি কিন্তু 15 টাকা বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে প্রায় 25 থেকে 30 টাকা পর্যন্ত। আজকে মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে 30 টাকা, এছাড়াও ঢেঁড়স 20 টাকা, বেগুন বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা পর্যন্ত। অনেক ভালো যে বেগুন রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে কিন্তু 40 টাকা। এছাড়াও বাজারে আজকে কিন্তু অন্যান্য যে সবজি রয়েছে সব সবজিরই দাম কিন্তু কম। বাজারে নতুন কিছু সবজি উঠেছে, যেমন ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, মূলা রয়েছে। এগুলোর দাম কিন্তু কিছুটা বেশি রয়েছে, তবে গত সপ্তাহের তুলনায় দাম কিন্তু এগুলোর অনেকটাই কমেছে। যেমন আজকে ফুলকপি কিন্তু বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজি। এছাড়াও বাঁধাকপি বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা। এছাড়াও সিম বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু 40 টাকা, যেটি কিন্তু গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছি যে প্রায় 100 টাকার উপরে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হয়েছে। মোটামুটি বললে চলে যে বাজারে কিন্তু আজকে সব ধরনের সবজিরই দাম কিন্তু কমেছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত কৃষক যে জায়গাগুলো থেকে সবজি আনেন সেখান থেকে উৎপাদন ভালো হয়েছে এবং উৎপাদন ভালো হওয়ার ফলে কিন্তু এখানে যে সবজির যে সরবরাহ সেটি কিন্তু বেড়েছে। তবে একটি অভিযোগ রয়েছে যে পাইকারি বাজারে যে দাম আছে তার থেকে দ্বিগুণেরও বেশি দামে কিন্তু খুচরা বাজারে বিক্রি করা হয়। সে কারণে খুচরা বাজারে তদারকি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বাজারের যে দামের যে তারতম্য সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তো জ্যোতিকা, বা খুলনার সবজি বাজার থেকে সব মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ খবর। এবার যাব নওগাঁয়। আব্বাস, সোনালী মুরগির দাম কত কমলো এবং অন্যান্য মুরগির দর কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজারে। এই বাজারে পাইকারি এবং খুচরা দুইভাবে মুরগি বিক্রি হয়ে থাকে। আর এই
বাজারটি এখন বেচাকেনা জমে উঠেছে। আর গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় যে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত, এবং সব ধরনের মুরগির দামই কমেছে এই বাজারে। আর বাজারে কম হওয়ার কারণ হচ্ছে সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর মুরগির দামের কথা যদি বলি, যে এখানে 10 থেকে 15 টাকা কমে এখন বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা পর্যন্ত। সোনালী এবং পাকিস্তান জাতের মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা পর্যন্ত। লাল মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। BB3 মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা, এবং প্যারিস জাতের মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত। তবে দেশি জাতের মুরগির দাম সবসময় বেশি থাকে এবং বিক্রি হচ্ছে 500 টাকা পর্যন্ত। যেহেতু মুরগির দাম কমে এসেছে, আর দাম কমে আসার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছেন তাদের অনেকটাই সুবিধা হয়েছে, এবং দাম কমে আসার কারণে খাবারের চাহিদা অনেকটা বেড়েছে বলে আমরা ক্রেতা বা ভোক্তাদের কাছ থেকে জেনেছি। আর এখানে যেহেতু মুরগির বেচাকেনা এখন জমে উঠেছে, আর দাম কমে আসার কারণে বিক্রি অনেকটা বেড়েছে বলে এখানকার খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, এবং তাদের লাভটাও মোটামুটি ভালো হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু নওগাঁ জেলায় খামারের সংখ্যা কম, যার কারণে পাশে বগুড়ার জয়পুরহাট এবং লালমনিরহাট থেকে সেই ভোরে মুরগি এখানে ট্রাক জেগে নিয়ে এসে এখানে যেসব খুচরা বাজার দোকানি রয়েছে সেই দোকানগুলোতে সরবরাহ করা হয়ে থাকে, এবং এই খুচরা দোকানিরা হাত ধরে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে বিক্রি করা হয়ে থাকে, এবং অনেকে যারা পাইকারি রয়েছেন তারা এখান থেকে মুরগি কিনে নিয়ে আশপাশের বিভিন্ন বাজারে তারা বিক্রি করে থাকেন বলে জানিয়েছেন। আর মুরগির দাম কমে আসার কারণটা হচ্ছে যে সরবরাহ বেড়েছে। আগামী সামনে যেহেতু শীত রয়েছে, যার কারণে মুরগির দাম কিছুটা আগামীতে বাড়তে পারে। তবে মুরগির দাম বাড়াতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ক্রেতা এবং ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে মুরগির দরদাম নিয়ে সব শেষ। খুলনা ও নওগাঁ থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। বেপরোয়া চালক, 3 চাকার যান আর সরু সড়ক, এসব দুর্ঘটনার কারণ বলছেন ভুক্তভোগীরা। এতে উদ্বিগ্ন যাত্রী ও স্থানীয়রা। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কে দ্রুতগতির 2টি বাসের ওভারটেকিং করার এই প্রতিযোগিতা নিত্যদিনকার ঘটনা। শুধু তাই নয়, নসিমন ও 3 চাকার অবৈধ যানবাহনও রাজত্ব করছে এই মহাসড়কে। প্রায়শই দ্রুত যানের সাথে চলে তাদের অসম প্রতিযোগিতা। গোপালগঞ্জের মাঝিগাতি এই বাস স্ট্যান্ডে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের 84 কিলোমিটার মহাসড়ক এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, হারাচ্ছে তাজা প্রাণ। গত 1 বছরে শুধু মাঝিগাতিতেই ঘটেছে অন্তত 10টি সড়ক দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্যমতে একটি স্পটেই প্রাণ গেছে 13 জনের, আহত অর্ধশত। আহতদের অনেককেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। শুধু মাঝিগাতি নয়, চলতি বছরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুর্ঘটনাপ্রবণ 10টি স্থানে ঘটেছে 102টি সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন 58 জন আর আহত 2 শতাধিক। এক্সপ্রেসওয়ে পার হলেই শুরু হয় ঢাকা খুলনা মহাসড়কের সরু রাস্তা, কিন্তু আগের গতিতেই ছুটে চলে যানবাহন। এমন সড়কে বেপরোয়া গতি ও 3 চাকার যান চলাচলই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। আর চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স আর ডোপ টেস্ট নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলছেন যাত্রীরা। 5-6 জন স্বজনকে আমি হারিয়েছি এই সড়কে। প্রত্যেক গাড়ি, এই গাড়ি কন, ভ্যান কন, রিক্সা কন, বাস কন, ট্রাক কন, সবাই আমরা বেপরোয়া। রাস্তাটা যদি ডাবল হইতো, একটা গাড়ি ওদিক দিয়ে যেত, একটা গাড়ি এদিক দিয়ে যেত, তাইলে আর এত অ্যাক্সিডেন্ট হয় না। এটা মহাসড়কের উপযোগী না। যদি মাঝখানে ডিভাইডার দেওয়া যেত তাহলে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসতো। যতগুলো নেশাখোর প্রত্যেকটা লাইসেন্স পেয়েছে ড্রপ টেস্ট ঠিক মতো করতে পারে না, বুঝছেন। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে চেকপোস্ট বসানো হচ্ছে। 3 চাকার অবৈধ যানবাহন রোধেও সচেষ্ট তারা, কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। সড়ক সম্প্রসারণ ও বিভাজক তৈরি করা গেলে দুর্ঘটনা কমে আসবে বলে মত হাইওয়ে পুলিশের। প্রতিনিয়ত প্রত্যেক দিনে আমরা 2-3টা করে 3 হুইলার প্রসিকিউশন দিই। সম্পূর্ণ আমরা নির্মূল করতে পারি নাই। 3 হুইলারও মহাসড়কে সড়ক দুর্ঘটনার জন্য বিশাল বড় একটা কারণ। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে
এবং আমাদের জন সচেতনমূলক প্রায়ই আমরা মিটিং করি। এরপরেও তারা ওভার স্পিডে চালায়। তো ওভার স্পিডে চালানোর জন্য আর কিছুটা বাঁক আছে, কিছুটা রাস্তার এলাকায় বাস স্ট্যান্ড যেখানে জনসংখ্যা একটু বেশি, সেখানে মনে হয় আর একটু স্লো করে নিজেরা সতর্কভাবে চালা আসলে এই দুর্ঘটনাগুলো একটু কমতে পারে। এদিকে সড়কের বাঁকগুলো যথাসম্ভব কমিয়ে এনে 4 লেনে উন্নীত করার কাজ চলছে বলে জানান সহজের নির্বাহী প্রকৌশলী। ভাটিয়াপাড়া হয়ে গোপালগঞ্জ খুলনার যে অংশটা, ওই অংশটা তো প্রশস্ত করার প্ল্যান আছে। আর কিছু অল্প কিছু অংশে যে বাঁক সরলীকরণের ব্যাপার আছে, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। শুধু প্রতিশ্রুতির মধ্যে আটকে না থেকে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ চান এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন গোপালগঞ্জ। ডেঙ্গুর হটস্পট বরগুনায় এবার ভয়াবহতা ছড়াচ্ছে উপজেলাতেও। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা বলছেন মশা নিধন কার্যক্রমে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ। এদিকে হাসপাতালে আইসিইউ সহ উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বিস্তারিত সুজন আকনের প্রতিবেদনে। ডেঙ্গুর হটস্পট বরগুনার উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও শনাক্ত এখন পাথরঘাটায়। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন 868 জন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা 2 জন হলেও বেসরকারি হিসেবে 9 জন। রোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। না, এখানে টেস্ট করানো যায় না। টেস্ট তো আমরা বাইরে থেকে করাইতে হয়। এখানে টেস্ট করেও না, এরা বলো না যেখানে টেস্ট হয়, বলে না যে এখানে টেস্ট করা যাবে। টেস্ট আমরা বাইরে থেকেই করাই, ওষুধ আমরা বাইরে থেকে কিনি। আমার সিবিসি করবার বলছে, সিবিসি দিয়ে গেছে, আপনার স্লিপে দিয়ে গেছে, আমি বাইরে থেকে টাকা দিয়ে করাই আনছি, দিয়ে গেছে আমার টেস্ট রিপোর্ট। এমন পরিস্থিতিতে মশা নিধনের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের কার্যক্রম নিয়েও রয়েছে অভিযোগ। প্রশাসনিক কার্যক্রম না থাকায় এই ডেঙ্গুটার দিন দিন বেশ পরিমাণে আমাদের এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ছে। চিকিৎসা না থাকার কারণে অনেক রোগী এখানে মারা গেছে। জনপ্রতিনিধি যে আন্তরিকভাবে কাজ করতো এলাকার উন্নয়নের জন্য, তাদের ভোটের জন্য, এই কাজগুলো উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসক সাথে আসলে তোরা পাচ্ছে না এলাকাবাসী। চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় সবার উপরে বরগুনা জেলা। বেসরকারি হিসেবে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় প্রাণ হারিয়েছে 63 জন। অথচ প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে নেই কোনো আইসিইউ। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও রয়েছে নানামুখী অভিযোগ। লোকবল সংকটে পড়ে আছে উপকূলীয় জেলার একমাত্র আইসিইউ সংবলিত অ্যাম্বুলেন্সটিও। যে বরগুনায় যে 250 হাসপাতালে আইসিইউ থেকে শুরু করে সব কিছুতেই এখানে সুবিধা নেই। তা সেটা আমরা কিভাবে নাগরিকরা বাঁচবে? যদিও গাড়ি আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু আমরা আইসিইউ ব্যবহার করার মতো আমাদের সেই আইসিইউ স্পেশালিস্ট নাই। আমি তো ড্রাইভার মানুষ, আমি তার ওই দিকটা আমার জানা নাই, আমি শুধু ড্রাইভ করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে, আইসিইউর জন্য অবকাঠামো থাকলেও সরঞ্জাম ও লোকবল না থাকায় তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আর সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 8 তলায় আমাদের আইসিইউ ভবন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আইসিইউ যন্ত্রপাতি যদি আসে, তারপরে এর সাথে সাথে যদি আইসিইউর স্পেশালিস্ট বা আনুষঙ্গিক লোকবল দেয়, তাহলে আইসিইউ চালু করা সম্ভব। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে। তো সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ কল্পে তারা সমস্ত কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 8779 জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সুজন আকন, বরগুনা। সবজির পাশাপাশি এখন মাল্টা চাষের সম্ভাবনার দিগন্ত খুলছে উপকূলীয় জেলার সাতক্ষীরায়। স্বল্প খরচে বেশি লাভের আশায় আগ্রহ বাড়ছে কৃষকের। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন। মাসুদ রানার ক্যামেরায় আহসান রাজীবের প্রতিবেদন।
সবুজে ঘেরা সাতক্ষীরা সদর উপজেলার একটি সমন্বিত মাল্টা বাগান। ডালে ডালে ঝুলছে ফল। মাল্টার পাশাপাশি পেয়ারা সহ সবজি ও ওল চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। জেলার 7 উপজেলার মধ্যে 5টিতে কম বেশি মাল্টার আবাদ হচ্ছে। এর মধ্যে সদর, কলারোয়া ও তালা উপজেলায় আবাদ সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার আরও 5 হেক্টর জমিতে বেড়েছে মাল্টা চাষ। মাটি কিছুটা লবণাক্ত হওয়ায় মাল্টার স্বাদ হয় মিষ্টি, এতে বাজারেও চাহিদা বেশ। এখানে মাটিটা খুবই ভালো, যেভাবে মালটা তৈরি হচ্ছে খরচটা খুবই কম। ফলের অবস্থা দেখা যাচ্ছে ভালো, গাছের চেহারাও ভালো মোটামুটি, এবং এলাকার লোক অনেক এখানে কাজকর্ম করে সুবিধা পায়। আস্তে আস্তে আমরা সফলতার দিকে চলে আসছি এবং আমাদের বাগানে সব গাছে মালটা ধরেছে। সবাই লোকজন দেখতেও আসতেছে, ভালো লাগতেছে অবশ্যই। এটা কৃষি কর্মকর্তারা বলছেন, স্বাদ ও গুণগত মানের পাশাপাশি পুষ্টিগুণেও সমৃদ্ধ মাল্টা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলেও জানান তিনি। যে ফসলই করুক না কেন, আমার কৃষি বিভাগের দায়িত্ব হলো তাদের প্রত্যেকে যেন সুস্থভাবে, সুন্দরভাবে এবং নিরাপদ ফল উৎপাদন করতে পারে, সেইভাবে পরামর্শ দেওয়া হয়। অপরদিকে তার স্বল্প জায়গা থেকে যেন তিনি অধিক লাভবান হতে পারেন, সেই পরামর্শগুলো দিয়ে। জেলায় কৃষি এখন বহুরূপী রূপ পাচ্ছে। এতে যেমন বাড়ছে কৃষকের আয়, তেমনি তৈরি হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ। চলতি বছর জেলায় 135 হেক্টর জমিতে আবাদ হয়েছে বাড়ি 1 জাতের মাল্টা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1035 টন, যার বাজার মূল্য 8 কোটি টাকা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভূমিধসে 21 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত সন্ধান মেলেনি অন্তত 30 জনের। কয়েকদিনের অতিবৃষ্টির পর স্থানীয় সময় শনিবার সকালে মারাকোয়েট ইস্ট অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনের পর দেশটির স্বরাষ্ট্র সচিব জানান, দুর্যোগ কবলিত এলাকা থেকে 25 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ 30 জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের উঁচু জায়গা ও ভূমিধস কবলিত অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। গেল কয়েক বছরে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় প্রাণ গেছে কয়েকশো মানুষের। এর পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছে বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের ক্যামব্রিজে হান্টিংটনগামী একটি ট্রেনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে ক্যামব্রিজশায়ারের পুলিশ। আহতর প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও পুলিশ নিশ্চিত করেছে অন্তত 10 জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস পর্যন্ত যাওয়ার কথা ছিল। পুলিশের ধারণা, পিটারবোরো স্টেশন ছাড়ার পর যাত্রীদের ওপর চড়াও হয় আততায়ী। খবর পেয়ে হান্টিংটন স্টেশনে পৌঁছে ছুরিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাকে টিজারের সাহায্যে অচেতন করে হেফাজতে নেওয়া হয়। আটক অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিয়ন্ত্রণ বাড়ানো এবং তাইওয়ানের ভূখণ্ডে চীনের ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে 82 চ্যানেলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ফিলিপিন্স ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে পেন্টাগনকে নিজেদের 4টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিলিপিন্সের প্রতিরক্ষা বিভাগ। এদিকে ম্যানিলা ও ওয়াশিংটনের চাপের মধ্যেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। প্রকৃতির অপরূপ লীলায় সাজানো ফিলিপিন্সের আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট প্রদেশ বাটানেস। দ্বীপবেষ্টিত অঞ্চলটির মানুষ শান্তিতে দিন কাটালেও জটিল ভৌগোলিক অবস্থানের কারণে তারা পড়েছেন বিশ্বের 2 পরাশক্তি চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াইয়ের মধ্যভাগে। সম্প্রতি এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়ানো এবং চীন তাইওয়ান উত্তেজনায় বেইজিংকে কোণঠাসা রাখতে ফিলিপিন্সের সঙ্গে যৌথভাবে 82 চ্যানেলে সামরিক মহড়া বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটি ফিলিপিন্স ও তাইওয়ানের মধ্যে প্রধান নৌযান চলাচলকারী পথ।
এছাড়া রুটটি দক্ষিণ চীন সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। রয়টার্স জানায় এপ্রিল থেকে জুন পর্যন্ত মার্কিন বাহিনী অন্তত দুবার সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মূলত পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষামূলক ব্যবহার চালায় পেন্টাগন। এছাড়া ভবিষ্যতে চীন তাইওয়ানে হামলা চালালে তাদের নৌবহরকে রুখতে প্রস্তুত রাখা হচ্ছে এসব জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আগস্টে হাওয়াইতে মার্কিন ইন্দো প্যাসিফিক অঞ্চলের কমান্ড প্রধান অ্যাডমিরাল সামুয়েল পাপোরোর সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপিন্সের সশস্ত্র বাহিনী প্রধান, যেখানে 2026 সাল পর্যন্ত 500টিরও বেশি যৌথ মহড়া পরিচালনায় সম্মত হয় ওয়াশিংটন ও ম্যানিলা। এছাড়া জুনে কংগ্রেসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, ফার্স্ট আইল্যান্ডে চীনা আগ্রাসন রুখতে প্রয়োজনীয় সক্ষমতা আধুনিকীকরণে কাজ করছে পেন্টাগন। এ লক্ষ্যে ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সমর্থন প্রয়োজন মার্কিন সামরিক বিভাগের। ইতোমধ্যে ম্যানিলা ওয়াশিংটনকে তাদের 4টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। To other countries. They are the islands that separate between China and of course the Philippines, and it is very strategically located in the Basi Channel, which is very an area of interest for other countries. তবে ফিলিপিন্সের অভিযোগ, উত্তেজনাকে উস্কে দিতে প্রায়ই তাদের অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী সামরিক ও বেসামরিক নৌযানে হয়রানি চালাচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্র ছাড়াও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে গেল বছর এপ্রিলে ভারত থেকে $375 মিলিয়ন অর্ডারের অংশ হিসেবে ব্রহ্মোস সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাটারি ডেলিভারি পেয়েছিল তারা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যানুসারে এই ক্ষেপণাস্ত্রগুলি 500 কিলোমিটার পর্যন্ত পাল্লায় আঘাত হানতে সক্ষম। রয়টার্স জানায়, বাসি চ্যানেলে যুক্তরাষ্ট্র ফিলিপিন্স যৌথ সামরিক মহড়া ভালোভাবে নিচ্ছে না বেইজিং। জাপানি সামরিক ট্র্যাকিং এর বরাতে রয়টার্স জানায়, মে মাসে সাগরে মার্কিন মেরিন NMECs মোতায়েনের মাত্র একদিন পরই চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ শানডং পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশের জন্য বাসি চ্যানেলে যাত্রা করে। কিন্তু এত কিছুর মধ্যেও বাটানেসের গভর্নর আগুতোর বিশ্বাস, ফিলিপিন্সের দ্বীপপুঞ্জে হামলা চালাবে না চীন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, প্রস্তুতি নিতে 3 বাহিনী প্রধানকে নির্দেশনা প্রধান উপদেষ্টার। গণভোটের সময় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও মতবিরোধ, ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান। রাজধানীর মোহাম্মদপুরের রাসেল নামে এক তরুণ খুন হত্যার মূল হোতা পেপার বাবু ও তার সহযোগী মোবারক গ্রেপ্তার। সরবরাহ বাড়ায় খুলনার সবজির বাজারে, ক্রেতার স্বস্তি, সপ্তাহ ব্যবধানে নওগাঁয় কমল সব ধরনের মুরগির দাম। কয়েকদিনের অতিবৃষ্টির পর কেনিয়ায় ভূমি ধসে অন্তত 21 জনের প্রাণহানি, এখনো খোঁজ মেলেনি আরো 30 জনের। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।